সুধী শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পত্রিকার সম্পাদকীয় ও গুরুত্বপূর্ণ কলাম পাঠের নিয়মিত আয়োজনে। বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় সাফল্যের অন্যতম চাবিকাঠি হল সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে স্পষ্ট ও গভীর ধারণা রাখা। আমাদের এই নিয়মিত কলাম পাঠের আয়োজন আপনাদের চারপাশের পরিবর্তনশীল বিশ্ব সম্পর্কে সব সময় আপডেটেড থাকতে সাহায্য করবে এবং লিখিত ও হাইবা পরীক্ষার জন্য আপনাদের বিশ্লেষণাত্মক দক্ষতা আরও শানিত করবে। আজকের আয়োজনে আমরা পাঠ করতে যাচ্ছি দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত অত্যন্ত সময় উপযোগী এবং তথ্যবহুল একটি কলাম। আমাদের আজকের কলামের বিষয় ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে শ্রমবাজারের ভবিষ্যৎ কী। বাংলাদেশের অর্থনীতি ও রেমিট্যান্স প্রবাহের সাথে জড়িত এই গুরুত্বপূর্ণ কলামটি লিখেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও গবেষক মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের কলাম পাঠ। আন্তর্জাতিক শ্রম অভিবাসন বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। প্রতি বছর অনেক বাংলাদেশী কর্মসংস্থানের জন্য বিদেশে যান। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুসারে ২০২২ সালে মোট ১১,১৬,৩৯৯ জন অভিবাসীর মধ্যে প্রায় ৮২.৪% বা ৯,১৯,৯৮১ জন গেছেন মধ্যপ্রাচ্যে বা গালফ কোঅপারেশন কাউন্সিলের দেশগুলোতে। ২০২৩ সালে বাংলাদেশ মোট $২২.৮ বিলিয়ন রেমিট্যান্স পেয়েছে। এর মধ্যে প্রায় ৪৬% বা $১৫.০৭ বিলিয়ন এসেছে জিসিসি দেশগুলো থেকে। বাংলাদেশ ব্যাংক ২০২৬। এতে বোঝা যায় কাজ ও আয়ের জন্য বাংলাদেশ কতটা এই অঞ্চলের উপর নির্ভরশীল। তবে অভিবাসন শুধু অর্থনীতির বিষয় নয়, এটি রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গেও জড়িত। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা, বিশেষ করে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ, বাংলাদেশি শ্রমিকদের চাকরি, চলাচল ও নিরাপত্তা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করছে। তাই অভিবাসনকে শুধু চাহিদা ও যোগানের বিষয় হিসেবে না দেখে বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বোঝা জরুরি। অভিবাসী শ্রমিকদের ভূরাজনৈতিক প্রকৃতি। পরিস্থিতিকে ভালোভাবে বোঝার জন্য আমাদের দেখতে হবে আন্তর্জাতিক রাজনীতিতে দেশগুলো কিভাবে আচরণ করে। আন্তর্জাতিক সম্পর্কের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হান্স মর্গেনথাউ তার পলিটিক্স আমাং নেশনস এবং কেনেথ ওয়ালস তার থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থে দেখিয়েছেন, কোনো সংকটের সময় রাষ্ট্রগুলো আগে নিজেদের স্বার্থ ও নিরাপত্তার কথাই ভাবে, তাই তখন অভিবাসী শ্রমিকদের গুরুত্ব কমে যায়। স্বাভাবিক সময়ে তাদের প্রয়োজনীয় মনে করা হলেও সমস্যা বাড়লে সহজেই তাদের সরিয়ে দেওয়া হয়। এই বাস্তবতায় অভিবাসন ব্যবস্থাপনাও দুর্বল হয়ে পড়ে। দেশগুলোর মধ্যে করা সমঝোতা বা চুক্তিগুলো সংকটের সময় ঠিকমতো কাজ করে না, কারণ তখন প্রতিটি দেশ নিজের স্বার্থে আলাদাভাবে সিদ্ধান্ত নেয়। অভিবাসন বিষয়ে গবেষক স্টিফেন ক্যাসেলস, হেইন ডি হাস এবং মার্ক জে মিলার তাদের বই দ্য এজ অফ মাইগ্রেশনে দেখিয়েছেন, অনেক সময় স্বাগতিক দেশ হঠাৎ নিয়ম বদলে দেয় বা নতুন সিদ্ধান্ত নেয়। অভিবাসী পাঠানো দেশগুলোর সেই সিদ্ধান্তের ওপর তেমন প্রভাব থাকে না, ফলে নিজেদের শ্রমিকদের সুরক্ষা দেওয়া কঠিন হয়ে পড়ে। এরকম অবস্থায় অভিবাসী শ্রমিকেরা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে যান, কারণ তাদের কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব বা দর কষাকষির শক্তি থাকে না। অনেক ক্ষেত্রে আরব দেশগুলোতে কাফালা ব্যবস্থার কারণে তাদের বৈধ অবস্থান নিয়োগকর্তার মর্জির ওপর নির্ভর করে, ফলে তারা সহজেই চাকরি বদলাতে বা সমস্যার বাইরে আসতে পারেন না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তাদের ইইউ হিউম্যান রাইটস শুড বি প্রায়োরিটি অ্যাট জিসিসি সামিট প্রতিবেদনে দেখিয়েছে, এরকম পরিস্থিতিতে শ্রমিকদের শোষণের ঝুঁকি বাড়ে এবং সুরক্ষা দুর্বল থাকে। যে কোনো সংকটের সময় এই সমস্যা আরও বাড়ে। তখন উদ্ধার, আইনি সাহায্য বা অন্যান্য সাহায্যের ব্যবস্থা খুব সীমিত থাকে। আন্তর্জাতিক শ্রম অভিবাসন সংস্থা আইওএম তাদের ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট ২০২২-এ বলেছে, এমন পরিস্থিতিতে অভিবাসীরা সবথেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে পড়ে। এই কারণে যে কোনো সংকট শুরু হলেই তার প্রভাব সরাসরি অভিবাসী শ্রমিকদের ওপর পড়ে। তারা সবার আগে চাকরি হারান, অনেককে কোনো ক্ষতিপূরণ ছাড়াই দেশে ফিরতে হয়, আবার অনেকের চলাচলেও সীমাবদ্ধতা তৈরি হয়। এই একই চিত্র আমরা ২০১৯ সালের করোনা সংকট এবং ২০১১ সাল থেকে চলমান লিবিয়ার যুদ্ধের সময়ও দেখেছি। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও
প্রোটেক্টিং মাইগ্রেন্ট ওয়ার্কার্স ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক প্রতিবেদনে দেখিয়েছে সংকটের সময় অভিবাসী শ্রমিকই সবার আগে ক্ষতিগ্রস্ত হন। এবং একই সঙ্গে সংকটের সময় জেনোফোবিয়া বা বিদেশি শ্রমিকদের প্রতি বিরূপ মনোভাব বৃদ্ধি পায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকেন্দ্রের দফতরের 2020 সালের 21শে মে বিজ্ঞপ্তিকে মালয়েশিয়া স্টপ ক্র্যাকডাউন অন মাইগ্রেন্টস জার্নালিস্টস অ্যান্ড সিভিল সোসাইটিতে জানানো হয়েছে, করোনাকালে অভিবাসী শ্রমিকদের ভাইরাস ছড়ানোর জন্য দায়ী করা হয়, তাদের আটক করা হয় এবং অনেককে ফেরত পাঠানো হয়। একই ধরনের ঘটনা বর্তমান ইরান যুদ্ধের সময়ও দেখা যাচ্ছে। অনেক অভিবাসী শ্রমিককে যুদ্ধের ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার অভিযোগে আটক বা দেশে ফেরত পাঠানো হচ্ছে। এতে বোঝা যায় সংকটের সময় অভিবাসী শ্রমিকদের সহজেই সন্দেহের চোখে দেখা হয় এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। সব মিলিয়ে অভিবাসী শ্রমিকেরা শুধু শ্রমশক্তি নন, তারা ভূরাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ একটি জনগোষ্ঠী। ভবিষ্যৎ অভিবাসন প্রবণতা ও কাঠামোগত ঝুঁকি। ইরান ঘিরে চলমান উত্তেজনা শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে না, এটি ভবিষ্যতে বৈশ্বিক শ্রমবাজারকেও প্রভাবিত করবে। এই যুদ্ধে ইতিমধ্যে তেল ও গ্যাস খাতসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়েছে, যা উপসাগরীয় দেশগুলির অর্থনীতির মূল ভিত্তি। এর ফলে সরকারের আয় কমবে, বড় বড় বিনিয়োগ পিছিয়ে যাবে এবং পুরো অঞ্চলে অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়বে। সৌদি আরবে এই প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে তাদের ভিশন 2030 প্রকল্পগুলোতে। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হল নিয়ম, প্রায় $500 কোটি একটি ভবিষ্যৎ নগরী। এখানে দ্য লাইন নামে স্মার্ট সিটি, আধুনিক প্রযুক্তি এলাকা এবং পর্যটন কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। নিয়মের পাশাপাশি রেড সি পর্যটন প্রকল্প ও কিদিয়া বিনোদন শহরের মতো বড় উদ্যোগগুলো থেকেও লাখ লাখ অভিবাসী শ্রমিকের দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের আশা করা হয়েছিল। এই অঞ্চলে অস্থিরতা যদি চলতেই থাকে, তাহলে এসব প্রকল্প চালু হতে দেরি হতে পারে, খরচ বাড়তে পারে বা আকার ছোট হয়ে যেতে পারে। এছাড়া 2034 সালে সৌদি আরবে ফিফা বিশ্বকাপ আয়োজনও দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভর করবে। এই প্রভাব শুধু সৌদি আরবেই নয়, দুবাই, আবুধাবি সহ সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহারিনেও পড়বে। বড় রিয়েল এস্টেট অর্থাৎ আবাসন এবং অবকাঠামো প্রকল্পগুলো ধীর হয়ে যেতে পারে। বিনিয়োগকারীদের আস্থা কমে গেলে সম্পত্তি বিক্রয় হ্রাস পেতে পারে এবং নির্মাণ ও সেবা খাতে কর্মসংস্থান কমে যেতে পারে। পাশাপাশি দীর্ঘমেয়াদী সংঘাত এই দেশগুলির স্থিতিশীলতার সুনাম ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে ভবিষ্যতে বিনিয়োগ ও ব্যবসা আরও কমে যেতে পারে। একই সঙ্গে কাঠামোগত পরিবর্তনও চলমান। যতদিন যাবে উপসাগরীয় দেশগুলো আরও বেশি অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তিতে বিনিয়োগ করবে। এর ফলে কম দক্ষ শ্রমিকের দাম কমে যাবে। মধ্যপ্রাচ্যের সরকারগুলো স্থানীয় নাগরিকদের চাকরিতে অগ্রাধিকার দিতে জাতীয়করণ নীতি আরও জোরদার করবে। এতে ধীরে ধীরে বাংলাদেশ সহ অন্যান্য দেশের কম দক্ষ শ্রমিকের দাম কমে যাবে। বাংলাদেশের জন্য এসবের প্রভাব হবে গুরুতর। উপসাগরীয় দেশে কাজের সুযোগ আরও অনিশ্চিত হয়ে পড়বে, নতুন কর্মসংস্থান কম হবে এবং ভিসা পাওয়া কঠিন হবে। কর্মসংস্থানের অনিশ্চয়তার কারণে রেমিটেন্স কমে যেতে পারে। অনেক শ্রমিক সঞ্চয় ছাড়াই দেশে ফিরতে বাধ্য হবেন, যা অর্থনীতির ওপর চাপ বাড়াবে। অভিবাসী আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলিও বড় ধরনের অনিশ্চয়তায় পড়বে। ঝুঁকি থেকে উত্তরণ, ভূ-রাজনৈতিক কৌশল। এই নতুন ঝুঁকিগুলো বাংলাদেশের জন্য অভিবাসন কৌশল নিয়ে নতুনভাবে ভাবার সুযোগও তৈরি করছে। কারণ যখন ঝুঁকি বেড়ে যায়, তখন সঙ্গে সঙ্গে নতুন সুযোগও তৈরি হয়। বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের বাইরে নতুন শ্রমবাজার খোঁজা এখন জরুরি। এই সুযোগের একটি ভালো উদাহরণ হল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI। এই উদ্যোগের মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে বড় বড় অবকাঠামো প্রকল্প গড়ে উঠছে। অনেক দেশেই জনসংখ্যা কম বা জন্মহার কম হওয়ায় শ্রমিকের ঘাটতি আছে। বিশ্বব্যাংকের বেল্ট অ্যান্ড রোড ইকোনমিক্স 2019 প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিনিয়োগ দ্রুত বাড়ছে এবং নতুন শ্রমবাজার তৈরি করছে। একই ধরনের সুযোগ তৈরি হচ্ছে রাশিয়া, মধ্য এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে। এই অঞ্চলে গ্যাস, তেল ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ছে, ফলে শ্রমিকের দামও বাড়ছে। দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারে। এসব লক্ষ্য অর্জন করতে হলে নীতিগতভাবে বাংলাদেশকে অভিবাসন কূটনীতি আরও শক্তিশালী করতে হবে। শুধু প্রচলিত চুক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে চুক্তিগুলোতে সংকটকালে সুরক্ষার বিষয়ে অন্তর্ভুক্ত করতে হবে, যেমন উদ্ধার সাহায্য, ক্ষতিপূরণ,
আইনি সুরক্ষা এবং জরুরি সময়ে আকামা নবায়ন ফি এবং অন্যান্য খরচ মওকুফের ব্যবস্থা। এছাড়া কোন দেশে ভূরাজনৈতিক ঝুঁকি বাড়ছে তা আগে থেকেই বোঝার জন্য একটি আগাম সতর্ক ব্যবস্থা গড়ে তোলা দরকার, যাতে সময়মতো অভিবাসন নীতিতে পরিবর্তন আনা যায়। এসবের জন্য শুধু নীতিগত পরিবর্তনই নয়, অভিবাসনের ধরনেও পরিবর্তন আনতে হবে এবং দক্ষতা ও ভাষাতাত্ত্বিক কৌশলের দিকে এগোতে হবে। বাংলাদেশকে রুশ ভাষা, জার্মান, চীনা, কোরিয়ান ও জাপানি ভাষায় প্রশিক্ষণে বিনিয়োগ করতে হবে এবং ধীরে ধীরে কম দক্ষ শ্রমিক থেকে দক্ষ শ্রমবাজারের দিকে এগোতে হবে, কারণ ভাষা এখন নতুন শ্রমবাজারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে। যেমন রুশ ভাষা মধ্য এশিয়া ও পূর্ব ইউরোপের অনেক দেশে প্রচলিত, ফলে এই একটি ভাষা জানলেই একাধিক দেশে কাজের সুযোগ পাওয়া যাবে। এসব লক্ষ্য অর্জন করতে হলে বাংলাদেশকে নতুন ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে দ্বিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে বিদেশি প্রশিক্ষক আনা এবং ভাষা ও কারিগরি দক্ষতা সম্পন্ন প্রবাসী বাংলাদেশিদের অনলাইনের মাধ্যমে এ কাজে যুক্ত করা যেতে পারে। এক্ষেত্রে প্রশিক্ষণ কেন্দ্রগুলো ডিজিটাল করলে শিক্ষার্থীরা সরাসরি তাদের কাছ থেকে ভাষা ও কাজের দক্ষতা শিখতে পারবেন। এজন্য বিদেশি সরকার বা কোম্পানির সঙ্গে অংশীদারত্ব করে এমন ব্যবস্থা গড়ে তোলা গেলে তারা নিজেদের চাহিদা অনুযায়ী কর্মী তৈরি করে সরাসরি নিয়োগ দিতে পারবে। ফলে দক্ষতা বাড়বে, দালালের ওপর নির্ভরতা কমবে এবং অভিবাসন আরও নিরাপদ ও স্বচ্ছ হবে। এর পাশাপাশি একটি নতুন কৌশলগত দিক হতে পারে ভার্চুয়াল অভিবাসন, যা প্রচলিত আউটসোর্সিং থেকে স্পষ্টভাবে আলাদা। যেখানে আউটসোর্সিং সাধারণত মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরশীল, সেখানে ভার্চুয়াল অভিবাসনের মাধ্যমে বাংলাদেশি কর্মীরা দেশেই অবস্থান করে সরাসরি বিদেশি নিয়োগকর্তাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। এর মধ্যে আইটি সেবা, ফ্রিল্যান্সিং ও বিভিন্ন পেশাগত দূরবর্তী কাজ অন্তর্ভুক্ত। যেহেতু এই প্রক্রিয়ায় ভিসা, সীমান্ত বা ভৌগোলিক স্থানান্তরের ওপর নির্ভর করতে হয় না, তাই এটি ভূরাজনৈতিক অস্থিরতার ফলে তুলনামূলকভাবে কম প্রভাবিত হবে। বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল সেবার চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের ভার্চুয়াল অভিবাসন তুলনামূলকভাবে স্থিতিশীল আয়ের সুযোগ তৈরি করতে পারে এবং বিদেশে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ঝুঁকি ও ব্যয় উভয়ই কমাতে সহায়ক হতে পারে। ভূরাজনৈতিক পরিস্থিতিকে সংকট নয়, বরং নতুন শ্রমবাজার খোঁজা এবং নিরাপদ ও টেকসই অভিবাসন গড়ার সুযোগ হিসেবে দেখেই বাংলাদেশের পথ নির্ধারণ করতে হবে। আজকের কলাম পাঠ এখানেই শেষ করছি। আশা করি আজকের এই তথ্যবহুল আলোচনা আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নেবে এবং সমসাময়িক বিশ্ব রাজনীতি সম্পর্কে আপনাদের জানাশোনাকে আরও সমৃদ্ধ করবে। এমন আরও গুরুত্বপূর্ণ কলামের পাঠ এবং পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় অডিও নিয়মিত শুনতে জ্ঞানালাপ আর্কাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন আয়োজনের নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আপনাদের পড়াশোনা এবং প্রস্তুতি সুন্দর হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানালাপ আর্কাইভের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।